সংবাদ শুধু শিরোনামে নয়, ঘটনার ভেতরে থাকে আরও খবর। দেশের কোথাও জনদুর্ভোগ, কোথাও আন্দোলন, কোথাও উন্নয়নের অগ্রগতি, আবার কোথাও সম্ভাবনার নতুন দিগন্ত। এই মুহূর্তে দেশ জুড়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ সব ইস্যুর সবশেষ খবর, ঘটনাস্থল থেকে আমাদের সহকর্মীদের সরাসরি সংযোগ এবং তাৎক্ষণিক আপডেট নিয়ে প্রতিদিনের আয়োজন স্টার নিউজ লাইভ, সঙ্গে নাইম আবির। এলপিজি সিলিন্ডারের দাম কমলেও ভোক্তা পর্যায়ে এখন অস্বস্তি কাটেনি। এ নিয়ে আরও জানতে চাই, বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, এলপিজি সিলিন্ডারের সামনেই দাঁড়িয়ে রয়েছেন আপনি। জানাবেন যে কি সমস্যা আসলে কোথায়, কেন ভোক্তা পর্যায়ে অস্বস্তি রয়েছে? দাম তো কমেছে, যারা বিক্রেতা রয়েছেন তারা কি বলছেন? ধন্যবাদ আবির। আমি যেটি দেখতে পেয়েছি শুরুতেই বলি, বর্তমানে কিন্তু প্রায় ৩৫৭ টাকা কমিয়ে ১৫২৮ টাকা করা হয়েছে প্রতি ১২ কেজি সিলিন্ডারের যে দাম সেটি। তবে বিইআরসির ঘোষণা গতকাল বিকেলে আসলেও এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি রাজধানীর বিভিন্ন স্থানে যেটি এখন পর্যন্ত নতুন দাম কার্যকর হয়নি। এবং আমরা বিক্রেতাদের কাছ থেকে যেটি জানতে পেরেছি, তারা বলছেন যে নতুন যে স্টক, সেই নতুন স্টক আসার পর থেকে তারা নতুন দাম কার্যকর করতে পারবেন। যতক্ষণ পর্যন্ত আগের যে সকল সিলিন্ডারগুলো তাদের কাছে রয়েছে তারা আগের দামে সেগুলো বিক্রি করবেন, এবং সেটি কিন্তু এখন পর্যন্ত হচ্ছে। এবং আমরা ভোক্তা পর্যায় থেকে বেশ কিছু অভিযোগ পেয়েছি, বিশেষ করে গেল কয়েক মাস ধরে, বিশেষ করে মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যে এলপিজির দাম বৃদ্ধি হওয়া, এরপর আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে একটি অভিযোগ সমানে আসছিল, যেখানে এপ্রিলে দুইবার এলপিজির দাম বাড়িয়ে ১৯৪০ টাকা করা হয়েছিল। এরপরে সেই ১৯৪০ টাকার যে ১২ কেজি সিলিন্ডার সেটি বিক্রি হতো সে সময় প্রায় ২৪০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত, এবং সেই অভিযোগের ধারাবাহিকতা এখন পর্যন্ত রয়েছে। এবং আমরা যেটি দেখতে পেয়েছি যে ১৮০০ টাকার সিলিন্ডার জুনে যেটি করা হয়েছিল, সেই সিলিন্ডার এখন পর্যন্ত যাদের স্টকে রয়েছেন তারা অনেকেই কিন্তু ১৮০০ কিংবা তারও ঊর্ধ্বে অনেক জায়গায় বিক্রি হচ্ছে। এবং আমরা বর্তমানে করাইলে যে স্থানটিতে রয়েছি, এখানে আমরা দেখতে পেয়েছি যে কিছু সিলিন্ডার প্রায় ১৬০০ থেকে ১৭০০ টাকায় এখনো বিক্রি হচ্ছে। আমরা এই মুহূর্তে যদি একজন বিক্রেতার সঙ্গে কথা বলি, তাদের কাছ থেকে জানতে চাবো যে বর্তমানে আসলে দাম কেমন রয়েছে এবং তারা কেমন দামে বিক্রি করছেন, অথবা আপনি কেন নতুন যে দাম সেই নতুন দাম কার্যকর করতে পারছেন না সেটি। আমি মেন কথা বলবো, আমাদের যে মালগুলি আছে স্টকে, এখন পর্যন্ত যে মাল আছে আমাদের, সেগুলো সব আগের রেটে কিনা। বর্তমান রেট এখনো মাল ঢুকে নাই, হয়তো গতকালকে রেট ঘোষণা হয়েছে। যদি রেট ঘোষণা হয়েছে, যদি আমরা নতুন মাল পাই, আগামী রবিবার ভিতরে মাল দিবে, ওরা সাপ্লাই দিবে। নতুন মাল আসলে ইনশাল্লাহ আমরা ভোক্তাদেরকে আরো কম দামে মাল দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আর আপনারা এমনিতে কত টাকায় বর্তমানে কিনছেন, শেষ কত টাকায় কিনেছেন এবং ভোক্তাদেরকে কত টাকায় দিচ্ছেন সেটি জানাবেন। আমাদের শেষ লাস্ট কিনা হয়েছে ১৭১০ টাকা ডিউ রেট কিনা হয়েছে ওমেরা কোম্পানি। আর আপনার ডেল্টা এলপিজি গ্রুপের যেটা ডেল্টা ফ্রেশ, পেট্রোম্যাক্স, আই গ্যাস, এগুলো আমরা ১৫৭০ টাকা কিনা হয়েছে আমাদের ডিউ রেট। আর বর্তমান রেট আমরা ছাড়ছি, আমরা ১৬০০ টাকা করে বিক্রি করতেছি আজকে থেকে। এমনি ব্যাগ বিক্রি করা হয়েছে কয়দিন, ১৬৬০ টাকা, ১৬৮০ টাকা, ১৭০০ টাকা পর্যন্ত বিক্রি করা হয়েছে। তো কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারি যে অনেক সময় ভোক্তারা বলে থাকেন যে ১৮০০, ১৯০০ টাকা কিংবা ২০০০ টাকাও ছাড়িয়ে যায়, সেটি কেন হয় এবং আপনারা কি সেভাবে বিক্রি করছেন কিনা? এটা হলো যারা ব্যবসায়িক, কিছু কিছু ব্যবসায়িক আছে যারা সিন্ডিকেট করতে চায়। তারা বলে যে মালের দাম পাচ্ছে না, মাল সাপ্লাই কম, মালের চাহিদা অতিরিক্ত ওদের কাছে, ওরাই বিক্রি করার জন্য হয়তো কাস্টমার থেকে আরো বেশি দামে নেয়। হয়তো রেট আপ ডাউন করে, রেট কখনো কমে, রেট কখনো বাড়ে। এটা হলো যারা ডিলার পয়েন্ট তারা জানে, এটা তারা জানে, দোকানদারা জানে। কিন্তু ভোক্তা অধিকার যারা আছে, যারা কাস্টমার, সাধারণ কাস্টমার, তারাও জানে না রেট কখন ঘোষণা হয়, কখন নামে, কখন উঠে, এটা ওরা বলতে পারে না। ওরা যারা নিউজে যা বলা হয় তাই ওরা বুঝে, কিন্তু আসলে রেট কমে গেছে প্রায় আজকে থেকে প্রায় ২ সপ্তাহ আগে রেট কমে গেছে। ২ সপ্তাহ আগে রেট কমে গেছে। সরকারি রেট তো ছিল ১৮৫০ টাকা, রেট কমে গেছে প্রায় ২ সপ্তাহ আগেই। ২ সপ্তাহ আগেই থেকেই কার্যকর হয়েছে। ১৬৫০ টাকা, ১৭০০ টাকা বিক্রি করা চলতেছে আমাদের। সরকারি রেট ঘোষণার আগের থেকে আমরা আরো কমে বিক্রি করতেছি ইনশাল্লাহ। কম পাইছি, আমরা কমে দিতে পারতেছি ভোক্তাদেরকে। তো যেটি শুনলাম আবির, যে এখন পর্যন্ত বেশ কিছু জায়গায় বেশ কিছু দোকানি যারা রয়েছেন, পাইকারি থেকে খুচরা ডিলার, তারা কিন্তু এখন পর্যন্ত নতুন যে দাম সেটি কার্যকর করতে পারছেন না, এবং আগের দামের ক্ষেত্রেও বিভিন্ন সময় তারা অতিরিক্ত দাম রাখছেন বা তারা দাম রাখতে বাধ্য হচ্ছেন, যেটি তাদের দাবি।
তবে ভোক্তা পর্যায় থেকে কিন্তু এখন পর্যন্ত এই যে এলপিজির অতিরিক্ত দাম, এই অতিরিক্ত দাম নিয়ে তাদের ক্ষোভ রয়েছে এবং তারা প্রতিনিয়তই কিন্তু সেটি জানিয়ে যাচ্ছেন। বিশেষ করে এই যে করাইল সহ আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানকার সাধারণ মানুষের যে দাবি, এই যে এলপিজির দাম, এই এলপিজির দাম যদি আর একটু সহনীয় করা যায়, বিশেষ করে এই ভোক্তা অধিকার যদি নিয়মিত এই পর্যালোচনা করে বা তদারকি চালানোর মাধ্যমে এই যে বর্তমান দাম, সেই দামটি সরকারি নির্দেশনা অনুযায়ী রাখা হয়, সেই বিষয়টিকে তারা আরো জোর দেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি আমরা আরেকটি জিনিস দেখতে পেয়েছি, ভোক্তা পর্যায়ে কিন্তু অটো গ্যাসেরও দাম অনেকটা কমানো হয়েছে এবং সেখানে 86 টাকা থেকে 70 টাকায় বর্তমানে বিক্রি হচ্ছে। আমরা এই ছিল সর্বশেষ এলপি গ্যাস এবং অটো গ্যাসের যে সবশেষ আপডেট সেটি নিয়ে। আবির, ধন্যবাদ ফাহিম। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ফাহিম। তিনি জানাচ্ছিলেন যে সিলিন্ডারের দাম আসলে কমেছে, কিন্তু ভোক্তা পর্যায়ে এখনও সেই দামের প্রভাব পড়েনি এবং একজন বিক্রেতার কথা আমরা শুনছিলাম এবং তারা বলছিল যে আগামী রবিবার থেকে হয়তো সেই দামের প্রভাব পড়বার সম্ভাবনা রয়েছে, সেটি পড়তেও পারে। আর যদি সেটি ঘটে তাহলে যারা ভোক্তা রয়েছে নিশ্চয়ই তাদের জন্য একটা স্বস্তির খবর। এদিকে রাজধানীর মিরপুরের কাজীপাড়া এবং শেওড়াপাড়ায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া এবং ওয়াসার লাইনে মেরামতের কারণে দীর্ঘদিন ধরে তীব্র পানির সংকট চলছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। এই নিয়ে বিস্তারিত জানতে চাই আমাদের সহকর্মী শাহানুর ইসলামের কাছ থেকে। শাহানুর, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, কি অবস্থা? এই যে দীর্ঘদিন ধরে তো এই পানির সংকট এবং ভূগর্ভস্থ পানির লেয়ার নিচে নেমে গেছে, কতদিন ধরে এই সমস্যা চলবে? যারা এখানকার বাসিন্দা রয়েছে তারা তো ভুক্তভোগী হচ্ছেন, তাদের সঙ্গে কথা হয়েছে কিনা, তারা কি বলছেন, আর কর্তৃপক্ষই বা কি বলছে? আবির, মিরপুর কাজীপাড়া শেওড়াপাড়ায় কিন্তু পানির জন্য হাহাকার নেমে গিয়েছে, এটাই বলা যায়। দীর্ঘ 15 থেকে 20 দিন হয়েছে চলমান এই সংকট চলছে এবং আমরা স্থানীয় যারা রয়েছেন বাসিন্দা তাদের সাথে কথা বলছি। তারা মোটা দাগে একটি অভিযোগ করছেন যে ওয়াসা কিংবা সিটি কর্পোরেশন মিলেই যৌথভাবে সংকটটা তৈরি করেছে। তারা বারবার সিটি কর্পোরেশন এবং ওয়াসার সাথে যোগাযোগ করলেও সমাধান এখনও মিলছে না এবং এই সমাধান আমরা সিটি কর্পোরেশন এবং ওয়াসার কর্তৃপক্ষের সাথেও কিছু আগে কথা বলেছি। তারা জানিয়েছে যে পানির লেয়ার, আপনি যেটা বলছিলেন, নিচে নেমে গিয়েছে এবং এই এলাকায় দীর্ঘদিন ধরে বাসিন্দাদের চাপ বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু পানির সংকট বেড়েছে এবং এই সংকট আরও 1 মাস নাগাদ চলতে পারে। আমরা স্থানীয় বাসিন্দা, বাসার মালিকদের সাথে কথা বলেছি, তারা জানাচ্ছিলেন যে এই সংকট কিন্তু সমাধান হচ্ছে না। যারা ভাড়াটিয়া রয়েছে তারা বাধ্য হয়ে এই এরিয়া ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। সুতরাং সব মিলিয়ে দীর্ঘ একটি এই সমস্যা এখন পর্যন্ত সমাধান হচ্ছে না। বাড়ির মালিকরা ধর্ণা দিচ্ছে ওয়াসার কাছে। ওয়াসা তাদের যে ট্যাঙ্কার রয়েছে সেই ট্যাঙ্কার দিয়ে বিভিন্ন সময় পানি সাপ্লাই দিচ্ছে, খাবারের যে পানি। একজন বাসিন্দার সাথে কথা বলছিলাম আবির, জানাচ্ছিলেন যে অজু করার যে পানি, নাগরিক জীবন সাধারণ যে অধিকার, সে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। অনেকে রয়েছেন যারা 2-3 ধরে পানির সংকটে ভুগছেন, আশেপাশে বন্ধু বান্ধবের বাসায় গিয়ে গোসল করছেন, বাসায় আসছেন। সুতরাং সব মিলিয়ে নাগরিক জীবনের যে মুখ্য উপাদান আবির, এটি থেকে ব্যাহত হচ্ছে কাজীপাড়া শেওড়াপাড়ার মানুষ। কিছুক্ষণ আগে ডান পাশে একটি বাসার মালিকের সাথে কথা বলছিলাম, তারা জানাচ্ছিলেন যে কাজীপাড়া এবং শেওড়াপাড়া যেন পৃথিবী নয় বরং অন্য একটি গ্রহ। সুতরাং যে গ্রহে কোনো পানি থাকবে না, পানির সংকট এমনভাবে তৈরি হয়েছে এবং এই কারণে কিন্তু বাধ্য হয়ে স্থানীয় যারা ভাড়াটিয়া রয়েছেন তারা অন্যত্র চলে যাচ্ছেন। সব মিলিয়ে কাজীপাড়া শেওড়াপাড়ার এই ভোগান্তি কিন্তু 1 মাস ধরে চলছে এবং এই সমাধান কবে নাগাদ হবে ঠিক সময়ে বলতে পারছে না ওয়াসা বলছিলেন যে তাদের পানির লেয়ার যেমন নিচে নেমে যাচ্ছে এবং নতুন পাম্প স্থাপনের জন্য তারা বারবার সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করেছে। সিটি কর্পোরেশন থেকেও সেভাবে সহযোগিতা করা হয়নি। তবে গতকালকে আমরা জেনেছি সিটি কর্পোরেশন থেকে ওয়াসাকে একটি নির্দিষ্ট পরিমাণ একটা জায়গা দেওয়া হয়েছে যেখানে তারা নতুন একটি পাম্প স্থাপন করা হবে। মিরপুর কাজীপাড়া শেওড়াপাড়ায় বেশ কয়েকটি ওয়াসায় আমরা গিয়েছিলাম যেখানে পানির সংকট রয়েছে, পাম্প থেকেও পানি উঠছে না, যান্ত্রিক ত্রুটিও রয়েছে জানাচ্ছিলেন। এবং স্থানীয়দের আরেকটি মোটা অভিযোগ যে পানি রয়েছে অবৈধভাবে, যাদের বাসায় কোনো পানির লাইন নেই তাদেরকে দেয়া হচ্ছে এবং ড্রেনেজ ব্যবস্থার কারণে যখন অবৈধ লাইন থেকে নেওয়া হয়েছিল সেই সংকটগুলো এখন পর্যন্ত সমাধান হচ্ছে না। আমরা যদি একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি, আপনার আচ্ছা, এখানে স্থানীয় যারা আছেন তারা আসলে সরাসরি আমাদের সাথে কথাও বলতে চাচ্ছেন। আবির জানাচ্ছিলেন যে এইভাবে তারা যদি কথাও বলে তাহলে ওয়াসা থেকেও বিভিন্ন অভিযোগ রয়েছে এবং পরবর্তীতে তাদের পানির সংকটও, পানির যে অভাব রয়েছে সেটিও বন্ধ করে দেওয়ার একটা শঙ্কা রয়েছে। সুতরাং অন ক্যামেরাতে স্থানীয় বাসিন্দারাও আমাদের সাথে কথা বলতে আগ্রহী নয়। আমরা ইতিমধ্যে একজন বাসার মালিকের সাথে কথা বলেছি, তারা কমপক্ষে 10 থেকে 15 লাখ টাকা দিয়ে নিজেদের উদ্যোগে বাসায় কিন্তু ডিপ টিউবওয়েল স্থাপন করছেন এবং সেটির গভীরতা প্রায় 1000 ফিট।
সুতরাং সব মিলে এভাবে যদি আসলে সংকট চলতে থাকে, বাসার মালিকরা বলছেন আইমাবির যে স্থানীয় যারা রয়েছেন, যারা বাসিন্দা রয়েছেন, যারা ভাড়াটিয়ে রয়েছেন, তারা কিন্তু অন্যত্র চলে যাবেন। এই ভোগান্তি যদি দ্রুত সমাধান করা না হয়, সব থেকে বিপাকে পড়বেন কাজীপাড়া, শেওড়াপাড়া স্থানীয় যারা বাসিন্দা, বাড়ির মালিক এবং যারা ভাড়াটিয়া রয়েছেন। এই এলাকায় যারা চাকরিজীবী রয়েছেন তারা কিন্তু অন্যত্র চলে যেতে পারে। সুতরাং সব মিলিয়ে এই ভোগান্তিটা যদি কয়েকদিনের মধ্যেই সমাধান করা না হয়, তারা আরও জানাচ্ছিলেন যে ড্রেনেজ ব্যবস্থার কথা যেটি বলছিলেন, ড্রেনেজ দিয়ে যে লাইনগুলো বাসা বাড়িতে ঢুকছে, সে লাইনগুলো কিন্তু অবৈধভাবে স্থাপন করা হয়েছে এবং এই যে লাইন অবৈধ স্থাপন করার কারণে ড্রেনের পানি সরাসরি এই ওয়াসা লাইনে চলে আসছে। সুতরাং সব মিলিয়ে সমাধান কিন্তু হচ্ছে না। স্থানীয়দের দাবি খুব দ্রুত এই সমাধান করা দরকার, না হলে জনজীবনে বিরূপ প্রভাব পড়তে পারে। নাইমাবি। ধন্যবাদ শাহানুর, আপনি একেবারে যথার্থ বলেছেন এবং আমাদের সহকর্মী শাহানুরের মাধ্যমে আমরা আসলে পুরো বিস্তারিত তথ্য জানলাম। রাজধানীর মিরপুরের কাজীপাড়া এবং শেওড়াপাড়ায় দীর্ঘ প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাবার কারণে তীব্র পানির সংকট তৈরি হয়েছে। টাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এবারে শুক্রবারে রাজধানীর বাজার দরের খবর, বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী আফরোজা লামিয়া। লামিয়া, শুক্রবারের সকাল এবং একেবারে রাজধানীবাসী এক সপ্তাহ অনেকে অপেক্ষা করেন শুক্রবারে বাজার করবেন বলে। আজকে কোন বাজারে রয়েছেন, কেমন ভিড় দেখছেন? কাঁচা বাজারের সামনে দাঁড়িয়েছেন, দেখা যাচ্ছে কি অবস্থা, ফুলকপি দেখা যাচ্ছে সহ বাকি যে কাঁচা বাজারের যে পণ্য রয়েছে, নিত্যপণ্যের দাম কেমন? ধন্যবাদ আপনাকে। শুক্রবারের সকালে আসলে সারা সপ্তাহের বাজার করার জন্য যেই ব্যস্ততা, 7 দিনের ব্যস্ততা কাটিয়ে কিন্তু মানুষজন এই শুক্রবারকে বেছে নেয় সারা সপ্তাহের বাজার করার জন্য। তো সেই ক্ষেত্রে বলা যায় যে মোটামুটি শুক্রবারে আমরা যেমন ভিড় দেখে থাকি ওইরকম ভিড়ই রয়েছে, জনসমাগম খুব বেশি। মাছের বাজার, কাঁচা সবজির বাজার সব জায়গাতেই। আর যদি নিত্যপণ্যের বাজারের পরিস্থিতি এক কথায় আপনাকে জানাতে চাই, তাহলে বলবো বাজার আসলে ভোক্তার হাতের নাগালের বাইরে। আমি এখন কাঁচা সবজির বাজারের সামনে দাঁড়িয়ে আছি। এখানে ঢেঁড়স, করলা, বেগুন, চিচিঙ্গা এই সবজিগুলো কিন্তু মৌসুমী সবজি। তবুও মৌসুমী সবজি হিসেবে এই সব কিছুর দামই কিন্তু অনেক বেশি। আমরা দেখছি যে বেগুনের দাম 80 থেকে 120 টাকার মধ্যে। করলা, পটল, ঢেঁড়স বিক্রি হচ্ছে আপনার 50 টাকা, 60 টাকা করে। চিচিঙ্গাও বিক্রি হচ্ছে 50-60 এরকম টাকা ধরে। আমরা দেখলাম যে শসার দাম এবং টমেটোর দামও বেশি। শসা 70-80 টাকা কেজিতে এবং টমেটো বিক্রি হচ্ছে 150-160। এছাড়া কাঁচা মরিচের দামও সেঞ্চুরি ছাড়িয়ে 120 টাকা কেজিতে কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়া ফুলকপি, গাজর এইগুলো হচ্ছে, যেহেতু এই সিজনের সবজি না, এগুলোর দাম বরাবরের মতোই বেশি দেখতে পাচ্ছি, 100-150 টাকার উপরে। আবির, আমি যদি আপনাকে মাছ বাজারের কথা একটু জানাতে চাই, মাছ বাজার কিন্তু অনেক দিন ধরেই দেখছি সরবরাহ সংকটের কারণে প্রতিটি মাছের দামই বেশি। বড় যেই মাছগুলো রয়েছে সেই সবের দাম শুরুই হয় 480-500 টাকা কেজিতে। এছাড়া ছোট মাছও বিক্রি হয় আপনার 600-700-800 টাকা কেজিতে। ইলিশ মাছের দাম তো বরাবরই আকাশ ছোঁয়া। চিংড়ি মাছও 800, 1000-1200 এরকম মান ভেদে, আকার ভেদে এরকম দামে বিক্রি হচ্ছে। এছাড়া আমি যেটা দেখতে পারলাম যে সোনালী মুরগির দাম মাঝখানে একটু কমে এসেছিল, যদিও কম বলা যায় না, তা 340, 350, 360 এর মধ্যে ছিল। কিন্তু আজ আবার বাজারে এসে দেখতে পাচ্ছি যে তা প্রায় 400 ছুঁই, অর্থাৎ 350 থেকে 380 টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180-190 টাকা কেজিতে। আমরা আসলে ক্রেতাদের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পারলাম, ক্রেতারা বলছেন যে এই যে এই বাজার পরিস্থিতির উপর হচ্ছে কঠোর নজরদারি বাড়াতে হবে এবং বিভিন্ন যে কৌশলগত ব্যবস্থাপনা আছে সেই সব দ্রুত পরিচালনা করতে হবে, না হলে কিন্তু বাজার পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব না। বাজারে যে সিন্ডিকেট বা হচ্ছে খুচরা ব্যবসায়ীদের যেই একটা এক একজনের কাছে মুনাফা অর্জনের জন্য এক এক দাম হাঁকাহাঁকি, এটাও কিন্তু নিয়ন্ত্রণে আনা দরকার। কিছুক্ষণ আগে একজন ভোক্তার সঙ্গে কথা বললাম, সে আসলে খুবই ক্ষুব্ধ ছিলেন এবং ক্ষোভ নিয়েই জানালেন যে যেই মধ্যস্বত্ব ভোগীরা আছেন বাজারে, সেই মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম্য যদি না কমানো যায় সেক্ষেত্রে মূল্যস্ফীতি কোনোভাবে নিয়ন্ত্রণে আসবে না। শুধু যে ক্রেতারাই বিরক্ত তাই নয়, বিক্রেতারাও কিন্তু বিরক্ত, কারণ এত দাম দিয়ে আসলে
এত দাম দিয়ে আসলে তারা হচ্ছে ই করতে সবজি বিক্রি করতে পারেন না। তারা দেখা যায় যে যেই দাম বলেন তাতে ক্রেতারাও আসলে অনেক দামাদামি করেন এবং হচ্ছে সেই ক্ষেত্রে তাদের কাছেও বেচা বিক্রিটা একটু কঠিন হয়ে যায়। কিন্তু তারা যেটা বলছেন যে যখন হচ্ছে তারা পরিবহন খরচ, শ্রমিক খরচ সহ তাদেরই কিন্তু পাইকারি দামটা অনেক বেশি কেনা পড়ে এবং সরবরাহ সংকটের কারণে মূলত সবজির দামটা বেশি। আমরা একজন বিক্রেতার সঙ্গে একটু কথা বলতে চাইবো, যে দেখবো যে কেন সবজির দামটা আসলে বেশি, তাদের কাছ থেকেও জানতে চাইবো যে আসলে সবজির দাম এখনো হাতের নাগালে না কেন, সবজির দাম কেন? সবজির দামও কমে, আগের তুলনায় অনেক সস্তা, বাড়ে নাই, কমতে আছে। এখন সবজির উৎপাদন ভালো হয়েছে, দাম কমতেছে, বাড়তি না। সবজির মোটামুটি অনেক কমে গেছে আগের তুলনায়। কিন্তু আমি তো দেখছি যে বেগুন 80 টাকা কেজি, এগুলো তো বেগুন তো 120 টাকা দিলে অনেক কমে গেছে, পটল 50 টাকা, ভেন্ডি 50 টাকা কেজি। তাহলে টমেটো দামটা খালি বাড়ছে, আর সব মোটামুটি সব সস্তা। যেমনটি দেখতে পারলেন, বিক্রেতা কিন্তু বলছে সবজির দাম আসলে হাতের নাগালেই রয়েছে, কিন্তু এই হাতের নাগালে থাকা কিন্তু আসলে আমাদের ভোক্তা পর্যায়ে হাতের নাগালে নেই। তারা বলছেন যে 70-80 টাকা, 50-60 টাকা এগুলো স্থিতিশীল পর্যায়ে, যদিও ভোক্তারা বরাবরের মতোই অভিযোগ করে থাকছেন যে এই ভরা মৌসুমেও কেন হচ্ছে সবজির দাম এত বেশি থাকবে, এটা নিয়ন্ত্রণে আনা প্রয়োজন। এছাড়া আমি চালের বাজারে একটু খোঁজ খবর নিয়ে দেখলাম, চালের বাজারে যেটা দেখলাম যে চালের দাম প্রতিটি চালই কিন্তু কেজিতে 2 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে। নাজির শাইল চাল বিক্রি হচ্ছে আপনার 80 থেকে 85 টাকা করে। এছাড়া মাংসের দাম হচ্ছে গরুর মাংস 800-850 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আমি যদি একটু ভোক্তাদের কাছে জানতে চাইলাম যে আসলে কোন জিনিসটার দাম কম এবং কোন জিনিসটার দাম কম, তারা বলছেন যে আসলে এই পর্যায়ে এসে কোনো কিছুর দামই কম না। তারা কি রেখে কি কিনবেন এটা নিয়ে কিন্তু তারা আসলে কনফিউজ থাকেন। আবির, এই ছিল আসলে বাজার পরিস্থিতি। আফরোজা, আপনাকে ধন্যবাদ। আমরা এতক্ষণ আমাদের সহকর্মী আফরোজার মাধ্যমে শুনছিলাম শুক্রবারের রাজধানীর বাজার পরিস্থিতি। তিনি আসলে জানাচ্ছিলেন যে বাজারে একেবারেই কোনো রকমের কোনো স্বস্তি নেই, যারা ক্রেতা রয়েছে তাদের দামের কারণে নাভিশ্বাস উঠেছে। এবারে ভিন্ন প্রসঙ্গ, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন BFDC-তে চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। সেখানে আছেন সহকর্মী মামুনুর রশিদ পনেল, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। পনেল, FDC-তে নির্বাচন চলছে, কেমন আমেজ, মানে এই নির্বাচনকে কেন্দ্র করে শিল্পীরা কেমন এসেছে, যারা দুই পক্ষের প্যানেল দিয়েছে, ভোটের পরিস্থিতি কি, কোনো অভিযোগ রয়েছে কিনা, সব মিলে বিস্তারিত জানাবেন। আবির, ভোটের আমেজ আমরা প্রতিবার নির্বাচনে যেমনটা দেখি, এবার নির্বাচনের আমেজ তুলনা করলে কিছুটা কম, কারণ এবার প্রার্থী তালিকায় সেই অর্থে আসলে বড় কোনো তারকা নেই কিংবা কিংবদন্তি যাদেরকে আমরা দেখে অভ্যস্ত FDC নির্বাচনে, সেটি নেই। আবার অন্য একটি বিষয় হচ্ছে ভোটার তালিকায় আপনি জানেন যে 573 জন এবার ভোটার রয়েছেন, তাদেরও অনেকেই দেশের বাইরে অবস্থান করছেন, বিশেষ করে গণ অভ্যুত্থানের পর। সেই জন্য বড় বড় যে নামগুলো, যেগুলোকে আমরা FDC নির্বাচন মানে যাদেরকে আমরা দেখতে পাই সচরাচর, তাদের অনুপস্থিতি আসলে এই চিত্রটা সকাল থেকে দেখা যাচ্ছে। তবে একেবারে সকাল 9:30 সময় ভোট গ্রহণ শুরু হয়, তখন যে চিত্রটা ছিল সেটি আস্তে আস্তে কিছুটা বদলাতে শুরু করেছে। যেমন আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত তিনি মাত্র এসেছেন ভোট দিতে। এর আগে আমরা দেখেছি আজিজুল হাকিম, তিনি এসেছেন ভোট দিতে। অর্থাৎ 11টার পর থেকে বেলা কিছুটা আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করেছে, কিন্তু যখন 9:30টায় ভোট গ্রহণ শুরু, তখন একেবারেই ফাঁকা ছিল বলা যায় ভোট কেন্দ্রটি। যেমন আমরা দেখেছিলাম যে ভেতর থেকে নির্বাচন কমিশনার ডেকে ডেকেও আসলে ভোটার পাচ্ছিলেন না। তিনি বারবার করে ডাকছিলেন যে যারা ভোটার দিতে এসেছেন তারা ভেতরে প্রবেশ করুন, আমরা প্রস্তুত রয়েছি, আমরা অলস সময় পার করছি, আপনারা ভেতরে আসুন, আমরা ভোট গ্রহণের জন্য প্রস্তুত রয়েছি। কিন্তু তার ডাকে সাড়া দেওয়ার মতো আসলে সেই সংখ্যক ভোটার ছিল না। কিন্তু ভোটার উপস্থিতি কম হলেও যারা প্রার্থী তাদের কিন্তু আয়োজনের কমতি নেই। আমরা যদি বলি এই তীব্র গরম পড়ছে এখন, সেই জন্য ভোটারদেরকে কিছুটা স্বস্তি দিতে তারা শরবত নিয়ে হাজির হয়েছেন, তারা চকলেট নিয়ে, ফুল নিয়ে হাজির হয়েছেন। যারা ভোটাররা আসছেন 1-2 জন পর, হয়তোবা 5-10 মিনিট পর, কিছুক্ষণ পর পর হয়তোবা একজন ভোটার আসছেন। তো সেই ভোটারকে গ্রহণ করার জন্য তাকে তার কার্ড নাম্বার কিংবা ব্যালট নাম্বার বুঝিয়ে দেওয়ার জন্য হাতে ফুল দিয়ে, চকলেট দিয়ে কিংবা শরবত দিয়ে অনুরোধ করছেন যিনি তাকে যাতে ভোটটা দেয়। তো নির্বাচন তো আজকে হচ্ছে, সবশেষ গতকালের আগ পর্যন্ত যেই প্রচারণা হয়েছে
সেই প্রচারণায় প্রার্থীরা যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলো তারা আরও একবার আজকে প্রার্থীদের সামনে বলছেন এবং ক্যামেরার সামনে বলছেন। আপনি জানেন যে এবারের নির্বাচনে 2 প্যানেলে সর্বমোট 42 জন সহ একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। সব মিলিয়ে 43 জন প্রার্থী লড়ছেন। তার মধ্যে একটি প্যানেলের প্রতিদ্বন্দ্বিতার নেতৃত্বে রয়েছেন অভিনেতা শিবা শানু এবং আরেকজন হচ্ছেন জয় চৌধুরী। সেই প্যানেলে রোজিনাও রয়েছেন এবং দিয়ে তাই রয়েছেন। তাদের বিপরীতে যারা লড়ছেন তাদের নেতৃত্বে রয়েছেন অভিনেতা আরমান এবং রুমানা ইসলাম মুক্তি, এদিকে নতুনও রয়েছেন কিংবা ইলিয়াস কোবরা রয়েছেন, এছাড়া আরও কয়েকজন রয়েছেন। তো তাদের সঙ্গে আমরা কথা বলেছি। আসলে সচরাচর আমরা যেটা আসলে দেখি যে এফডিসি নির্বাচন যেমন হয়, গত 2 নির্বাচনের অভিজ্ঞতা বলে যে এফডিসি নির্বাচন মানে এক ধরনের সংঘর্ষ কিংবা ভোট কারচুপির অভিযোগ কিংবা টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ আমরা কয়েকবার দেখেছি। তবে এবার আসলে সে ধরনের কোনো অভিযোগ আমরা দেখিনি। বরং যারা প্রার্থী রয়েছেন তাদের সঙ্গে কথা বলে আমরা বুঝতে পেরেছি তারা বলছিলেন যে জয় কিংবা পরাজয় নয়, যেই দলই পরাজিত হোক, যেই প্যানেলই পরাজিত হোক, তারা আসলে শিল্পীদের স্বার্থে কাজ করতে চান, তারা আসলে শিল্পীদের সঙ্গে কাজ করতে চান, স্বার্থে কাজ করতে চান, সেটি আসলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো আসলে যতটা আসলে নির্বাচনী আমেজ, তার চেয়ে আসলে শিল্পীরা এক ছাদের নিচে বহুদিন পর এখানে এসেছেন, সেইটি আসলে আমরা তাদের মধ্যে দেখতে পেয়েছি যে অনেকদিন পর আবার সেই পরিচিত মুখগুলোকে দেখতে পেয়ে যাদের সঙ্গে তারা একসময় কাজ করেছেন, এখন হয়তো তারা অভিনয় নেই, কিন্তু ভোট প্রদানের জন্য এফডিসিতে এসে তাদের সঙ্গে দেখা হচ্ছেন, এটি এক ধরনের পুনর্মিলন হিসেবে তারা দেখছেন। তো ভোট গণনা তো শুরু হয়েছে। আজকে তো শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন, কিছুটা জুম্মার নামাজের কারণেও হয়তোবা ভোটার উপস্থিতি এখন পর্যন্ত কম। হয়তোবা তারা যারা প্রার্থী রয়েছেন তারা আশা করছেন জুম্মার নামাজের পর হয়তোবা সেই ভোটাররা আসবে এবং সেটি হয়তোবা বাড়বে। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে চিত্রনায়িকা দিঘি তিনি আসছেন ভোট দিতে। আমরা একটু আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, আমরা একটু লাইভে আছি। আপনি দেখতে পাচ্ছেন যে অভিনেত্রী দিঘি মাত্র ভোট কেন্দ্রে প্রবেশ করেছে। এর আগে আজিজুল হাকিম তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করেছিলেন ভোট দেওয়ার জন্য এবং আবুল হাইয়ের ভেতরে আছেন। তাছাড়া বড় কোনো নাম আসলে আমরা দেখিনি, কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা ভোট কেন্দ্রে আছেন, সকাল থেকে আছেন। এখনো তারা ভোট কেন্দ্রে প্রবেশের যেই ফটক রয়েছেন সেখানে দাঁড়িয়ে আছেন ফুল হাতে। যারাই আসছেন তাকে তারা আসলে ভোট দেওয়ার জন্য, তার প্যানেলে ভোটটি দেওয়ার জন্য আসলে অনুরোধ করছেন। যদি নিরাপত্তার কথা বলি, আসলে আজকে এই এফডিসি নিরাপত্তাকে কেন্দ্র করে এখানে বিপুল সংখ্যক পুলিশ হয়েছে। সেই সংখ্যা 80-এর অধিক। পুলিশের পাশাপাশি র্যাবও মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। এছাড়া স্বেচ্ছাসেবক রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আসলে না ঘটে। তো আমরা কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। আসলে তাদের যে প্রতিশ্রুতিগুলো তারা দিয়েছেন, তারা আসলে জয়ী হলে তারা আসলে সেটি কতটুকু বাস্তবায়ন করবেন সেটি আসলে তাদের মুখ থেকে আমরা শোনার চেষ্টা করব। এই মুহূর্তে আসলে সেরকম যারা ভোট দিতে এসেছেন তাদের উপস্থিতি বাইরে একেবারে নেই বললেই চলে। বাইরে যাদের উপস্থিতি রয়েছে তাদের বেশিরভাগই আসলে গণমাধ্যম কর্মী কিংবা তারাও কোনো একটি প্যানেলে হয়তোবা থেকে নির্বাচন করছেন এবং সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি। তো যেটি বলছিলাম যে এবারের নির্বাচনে বড় কোনো তারকা নাম নেই, বড় কোনো প্রার্থী নেই, বা সেই অর্থে বড় কোনো প্রার্থী নেই, কিন্তু যারা আসছেন তারাও আসলে তাদের কাজ অনুযায়ী কথা বলার চেষ্টা করছেন। আমরা আসলে কথা বলার চেষ্টা করবো একজনের সঙ্গে। আমরা একটু লাইভে আছি, আপনার সঙ্গে একটু একটা মিনিট কথা বলতে চাই। আমরা এফডিসি নির্বাচন মানে আমরা যেমনটা দেখি যে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে, ভোট কারচুপি অভিযোগ উঠেছে, এরপরে পরিস্থিতি আপনি কেমন দেখছেন? এখন পর্যন্ত ভালো। আর কারচুপির কোনো প্রশ্নই আসে না। এখানে শিল্পী মানেই হলো সচেতন, শিল্পীরা ফুলের মতো। এখানে শিল্পীরা কোনো ঠকাঠকিতে যাবে না আশা করি। আর কারচুপির কোনো প্রশ্নই আসে না। এখন পর্যন্ত আমরা ইলেকশন যা দেখছি খুব সুষ্ঠু, সুন্দর এবং খুবই হৃদ্রতাপূর্ণ ইলেকশন হচ্ছে আর কি। ভোটার উপস্থিতি কিছুটা কম এবার মনে হচ্ছে। এখনো তো ভোটার আসা শুরু হয়নি, ভোটার আসবে, ভোটার আসা শুরু হবে, এখনো আসা শুরু হয়নি। তবে ভোটার যখন আসবে তখন আপনারা ইন্টারভিউ নিতে নিতে আপনারা নিজেরা ক্লান্ত হয়ে যাবে। যেই প্যানেলে বিজয়ী হোক সেটা আসলে শিল্পীদের বিজয় হিসেবে দেখছেন কিনা? অবশ্যই যে প্যানেলই বিজয় হবে এটা হলো ইলেকশন, জাস্ট একটা মানে মিউচুয়াল একটা শিল্পী সমিতির ইলেকশন মানে মিউচুয়াল একটা ইলেকশন। এখানে আপনি
আমি তাই বলে আমি তো আপনার গীবত গাবো না, এটা উচিত না কারো গাওয়া। তবে ইনশাল্লাহ আপনি শেষ হলে কেডা কেডা তো ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে তো হ্যাঁ। তবে এখনো সুষ্ঠু সুন্দরভাবে ইলেকশন হচ্ছে এবং আমি চাই যে শেষ পর্যন্ত ভালো হোক, শেষ ভালো যার সব ভালো তার। একটা প্রশ্ন করি, অনেকে বলছিল যে এবারে নির্বাচনে তারকা কম, আপনি কি এই অভিযোগটা করেন? আপনি না না, তারকা কম কোথায়? তারকা তো সবাই তারকা। এখন তারকা তো দুই একজনকে দিয়ে তো আর তারকা ধরা যাবে না, কারণ শিল্পী সমিতিতে যারা শিল্পী ওরা সবাই তারকা। কোনো তারকা জ্বলে, কোনো তারকা হয়তো জ্বলে না, দেখা যায় না। হ্যাঁ, কারণ তারকার উপস্থিতি আমি ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ, ওই তারকা আছে, তারকা শিল্পী আছে, আছে না মানে কি আছে। আপনাকে তো সবাইকে ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। দর্শক যেটি শুনছিলেন, আসলে তিনি বলছিলেন যে ভোটার উপস্থিতি এখন পর্যন্ত কম হলেও জুম্মার নামাজের পর কিংবা বিকেলের দিকে যে ভোটার তালিকায় ভোটার উপস্থিতি আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং ভোটের যে আমেজ সেটি আসলে পরিপূর্ণতা পাবে বিকেলের পর। আর যেই প্যানেলে নির্বাচিত হোক তিনি আসলে বলছিলেন যে এটি শিল্পীদের জয় হবে এবং এখন পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রয়েছে, কোনো ধরনের অভিযোগ কোনো পক্ষ থেকে পাওয়া যায়নি। আবির, এই ছিল আমার কাছে বিএফডিসি নির্বাচনের সবশেষ খবর। ধন্যবাদ পনেল। আমরা তখন যুক্ত হয়েছিলাম আমাদের সহকর্মী পনেলের সঙ্গে। তিনি জানাচ্ছিলেন যে এফডিসি নির্বাচনের সবশেষ খবরাখবর এবং বলছিলেন যে গত 2 বছরের তুলনায় কিছুটা জৌলুস হারিয়েছে এবারের নির্বাচন এবং একই সাথে তারকাদেরও উপস্থিতি কম। বর্ষা আসতেই আগ্রাসী পদ্মা, ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি। মানিকগঞ্জ থেকে এই নিয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই। মাহিদুল ইসলাম মাহি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। মাহি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, মানিকগঞ্জের এই বর্ষা আসলেই তো প্রতিনিয়ত এই ধরনের সমস্যাটি দেখা দেয়। কোন এলাকায় এই সমস্যাটি বেশি হচ্ছে এবারের বর্ষা আসবার সঙ্গে সঙ্গে? যারা এটা শিকার হচ্ছেন যে ঘরবাড়িগুলো, তাদের রক্ষায় প্রশাসন বা যারা নেতৃত্বস্থানীয় ব্যক্তি রয়েছেন কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা? আবির, আমি একটু জানিয়ে রাখি যে আমি যে স্থানটিতে রয়েছি এটা মূলত কাঞ্চনপুর ইউনিয়ন। মূলত এরপর থেকেই আমার পিছন থেকে কিন্তু শিবালয় উপজেলা শুরু। আমি একটু জানিয়ে রাখি, পদ্মা মূলত শিবালয় এবং হরিরামপুর উপজেলার মধ্য দিয়ে মানিকগঞ্জে কিন্তু প্রবাহিত হয়েছে। আর একটু জানিয়ে রাখি, মূলত এই কাঞ্চনপুর ইউনিয়ন এবং আমার যে পাশে যে শিবালয় উপজেলার যে আরও ইউনিয়ন রয়েছে সেখানে কিন্তু এই বছর ভাঙন শুরু হয়েছে বেশি করে। এর আগে যদি তথ্য দিয়ে রাখি, কয়েক বছর আগের এই 2-3 বছর আগেও কিন্তু প্রচুর বাড়ি ভেঙেছে। বিশেষ করে চর অঞ্চলে যদি বলি, পদ্মার যে চর লেসরাগঞ্জ ইউনিয়নে অনেকগুলো বাড়ি ভেঙেছে এবং এই বছরেও ভেঙেছে শতাধিক বাড়ি। আর এই যে কাঞ্চনপুর ইউনিয়নটি রয়েছে এই ইউনিয়নে কিন্তু এই বছর বাড়ি ভেঙেছে 10 থেকে 15টি। আমি যদি বলতেছিলেন যে আসলে পানি উন্নয়ন বোর্ড বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি করেছে, কর্তৃপক্ষ আসলে আপৎকালীন যে জিওব্যাগ ফেলার কাজটি কিন্তু করেছে। আপৎকালীন জিওব্যাগটি ফেলার কাজ করলেও আমরা কিন্তু স্থায়ী বেরিবেদে তাদের দীর্ঘদিনের আশা রয়েছে। আর একটু জানিয়ে রাখি, পানি সম্পদ প্রতিমন্ত্রী পার্টির ভিজিট এসেছিলেন পদ্মা ভাঙন এলাকা, তিনি তখন আশ্বস্ত করেছেন যে পদ্মা, যমুনা, ধলেশ্বরী এবং কালীগঙ্গার নদীর যে ভাঙনগুলো রয়েছে এই ভাঙনগুলো রোধে কিন্তু যেটি জানিয়েছেন যে 1500 কোটি টাকার স্থায়ী সব বিভিন্ন প্রকল্প চরাঞ্চল রক্ষার জন্য প্রকল্প নেওয়া হবে এবং ভবিষ্যতে কাজ হবে। আমি আসলে এই কাঞ্চনপুর ইউনিয়নের একজন ওয়ার্ড সদস্য, ইউপি সদস্য যিনি রয়েছে তার কাছে জানতে চাচ্ছি আসলে এবছর কতগুলো বাড়ি ভেঙেছে এবং কী পরিমাণ ভাঙনের শিকার হয়েছে, আর একটু আমাদের জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কাঞ্চনপুর ইউনিয়নের 6 নং ওয়ার্ডের রানিং মেম্বার। আমার নাম আব্দুল্লাল মামুন। এবছর কাঞ্চনপুরে প্রায় 10 থেকে 15টা বাড়ি ভেঙেছে এবং আমাদের এলাকা মরিচের ভিটার এলাকা। আমাদের এলাকায় আগে যে মরিচ হইতো ওইগুলো এখন হয় না, এখন কলার বাগান, তারপরে বিভিন্ন শাকসবজির বাগান, এগুলো প্রচুর পরিমাণে এবছর নদীতে ভেঙে গেছে। আগের তুলনায় কাজের কোনো অগ্রগতি নাই। গত 24-25 অর্থ বছরে পদ্মার পারে কোনো নদী শাসনের কাজ হয় নাই, আর এখন যাও বা কাজ শুরু হয়েছে তাও গতি অনেক স্লো। এতে যে অবস্থায় কাজ শুরু হচ্ছে, কাজ নদী ভাঙন যদি অতি দ্রুত জিও ব্যাগ না ফেলা হয় তাহলে কাঞ্চনপুরের অনেক
জায়গার ক্ষতি হবে, অনেক বাড়িঘর নদীতে বিলীন হয়ে যাবে। যেমনটি জানাচ্ছিলেন, আমি আরেকজনের সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করব। আসলে আপনার এই ইউনিয়নে যিনি স্থানীয় চেয়ারম্যান তাকেও সংযুক্ত করব। কি ধরনের কাজ হয়েছে আসলে আপনারা সরকারের কাছে আপনাদের দাবিটি কি? আসলে এই যে অস্থায়ী কাজে কি আসলে সমাধান মিলবে কিনা, আর স্থায়ীর জন্য আপনারা আসলে কি কি কাকে জানিয়েছেন কর্তৃপক্ষ একটু জানাবেন আর কি। ধন্যবাদ। আমাদের এই অর্থ বছরে বা এই যে জুনের মধ্যে যে বর্ষার পানি বৃদ্ধির সাথে সাথে কিছু আপৎকালীন কাজ শুরু হয়েছে, সেটা আপনার তুলনার চাইতে মানে প্রয়োজনের চাইতে অপ্রতুল। আমাদের কমপক্ষে 2 থেকে 2.5 কিলোমিটার কাজের দরকার। এখানে হয়তো 60-120 মিটার কাজ শুরু হয়েছে। সেটা আমাদের জন্য এই ভাঙন প্রতিরোধের জন্য খুব একটা প্রতিরোধমূলক ব্যবস্থা হচ্ছে না। আর আপনার যে কাজের কথা বললেন, আমাদের স্থায়ী বেড়িবাঁধের দরকার। আমরা এই বিষয়ে আমাদের মাননীয় এমপি মহোদয়ের বরাবর আমি মাসিক মিটিংয়ে বলেছি, এবং আমি ইউনো মহোদয়ের মাধ্যমে ডিসি আমি একটা ফরওয়ার্ডিং পাঠানো হয়েছে। আমাদের সব মাসিক মিটিংয়ে আমি এই আমার নদী ভাঙনের কথা বলি। আর আমাদের কাঞ্চনপুরে আপনারা জানেন অনেকগুলো গ্রাম ছিল, যেমন বৌদ্ধকান্দি, শূদ্রকান্দি, কুমারকান্দি, মালচি, চণ্ডালকান্দি। আপনার যে কাঞ্চনপুর যে ইউনিয়নটা, সেই ইউনিয়নটা যে মৌজায়, সেটা কিন্তু আপনার নদীর উপার, যেটা ফরিদপুর এবং রাজবাড়ি লাগানো। আপনার ইতিমধ্যে শুনেছেন বা বলেছি আমি, 12টা মৌজা কিন্তু পদ্মায় বিলীন হয়ে গেছে। আমি সরকারের কাছে অনুরোধ করব আপনার মাধ্যমে, এবং মাননীয় সংসদ সদস্য বর্তমান গভর্নমেন্টের কাছে আমার অনুরোধ, যদি আমাদের স্থায়ী বেড়িবাঁধের ব্যবস্থা না করা হয়, তাহলে কাঞ্চনপুরে যে অবশিষ্ট ভূমিটা, তাহলে কিন্তু পদ্মায় বিলীন হয়ে যাবে। আর আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন, সেখান দিয়ে এই বাড়িটা কিন্তু ইতিমধ্যে 4 ভাগের 1 ভাগ কিন্তু পদ্মায় বিলীন হয়ে গেছে। এজন্য আপনি উপস্থিতভাবে দেখছেন, এবং আপনার এটা আপনার আমাদের যারা উচ্চ কর্তৃপক্ষ আছে তাদেরকেও এই বিষয়টা আপনাদের মাধ্যমে অবগত করে আমরা একটা স্থায়ী বেড়িবাঁধের প্রয়োজন এবং স্থায়ী বেড়িবাঁধ দরকার, এটা জনগণের সবচেয়ে দাবি। আমাদের রিলিফ চাই না, আমাদের কোনো অর্থনৈতিক সহযোগিতা না, আমাদের নদী ভাঙন প্রতিরোধ চাই। আমি একটু জানিয়ে রাখি যে এই পদ্মার ভাঙনে ইতিমধ্যে মানিকগঞ্জের চরাঞ্চল সহ এই কাঞ্চনপুর ইউনিয়নের ভাঙন রয়েছে এবছর, এবং চরাঞ্চলে প্রচুর কিন্তু ভাঙন দেখা দিয়েছে। আমরা ইতিমধ্যে 2জন জনপ্রতিনিধির সাথে কিন্তু কথা বলতেছিলাম। আবির, আমি আরেকটু জানিয়ে রাখি যে তাদের একটি আশা, তারা ত্রাণ চায় না, তারা আসলে খাবারের ব্যবস্থা সরকার করুক সেটিও চায় না, তারা মূলত চায় এই পদ্মার ভাঙন যে করাল গ্রাস রয়েছে সেই ভাঙন থেকে একটি স্থায়ী বেড়িবাঁধ। আবির, মানিকগঞ্জের কাঞ্চনপুর থেকে এতটুকু ছিল পদ্মা ভাঙনের সব শেষ। ধন্যবাদ মাহি। আমরা এতক্ষণ আমাদের সহকর্মী মাহির কাছ থেকে শুনছিলাম মানিকগঞ্জের যে পদ্মার তীর, সেই পদ্মার তীরে ভাঙনের যে অবস্থা সেটি, এবং আসলে যারা ভোগান্তিতে পড়েছেন, যাদের ঘরবাড়ি আসলে বিলীন হচ্ছে, তাদের দাবি একটা স্থায়ী সমাধান, অর্থাৎ একটা বাঁধ নির্মাণ হোক। এদিকে সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটা ব্রিফিং চলছে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। তারা ওখান থেকে এই ব্যবসা পর্যবেক্ষণ করেছেন বা হয়তোবা সম্পৃক্ত ছিল। আমরা আরও সামনে এটা তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করতে পারবো। তবে আমরা প্রাথমিকভাবে যেটা জেনেছি, তারা ওখান থেকে এই ব্যবসাটা কীভাবে পরিচালনা করতে হয় সেটা শিখে তারা বাংলাদেশে এসে এই ব্যবসাটা চালাচ্ছিল। এই ব্যবসাটা যে বিভিন্ন ধরনের দেশ থেকে সংগ্রহ করে অনলাইন প্ল্যাটফর্মে, বিশেষ করে যেটা বললাম আমরা যে সীসা বার এবং বিভিন্ন কুরিয়ার মাধ্যমে তারা পার্সেল দিয়ে এই ব্যবসাটা করছিল। আমরা তদন্ত করে দেখছি আরও, কারণ আমরা এই ক্ষেত্রে কিছু গ্রাহক যারা তাদের থেকে ক্রয় করতো, তারা যারা বাইরে থেকে আনতো এবং বড় মাপের যারা বিক্রি করতো, সেটার একটা আমরা পেয়েছি কিছু, সেগুলো আমরা অনুসন্ধানের প্রেক্ষিতে এখানে বলছি না, সেটা কার্যক্রম চলমান আছে। পরবর্তীতে আরও কিছু বিষয় আসলে, আমাদের নজরে আসলে আমরা আপনাদেরকে জানাব। এটার সাথে সম্পৃক্ত আরও আছে। আমরা বড় অঙ্কের একটা লিস্ট পেয়েছি, যাদের ক্রেডিটার লিস্ট এবং পেমেন্ট, যে অনলাইন পেমেন্ট যারা দিত MFS এর মাধ্যমে, যে তারা ডিলিংস করতো, ব্যবসায়ী অবৈধ ব্যবসা চালাতো, সেই তথ্যগুলো আমাদের অনেকগুলো তথ্য আছে, সেগুলো আমরা পর্যালোচনা করছি। ইরানের বিষয়টা হচ্ছে যে পূর্বপুরুষ ইরানের ছিল, এরা ছিল না, ওইখান থেকে তারা পেতে পারে। হ্যাঁ, আমাদের দেশে আপনারা দেখেন কুরিয়ার সার্ভিস কিন্তু এই মাদক চোরা কারবারির একটা মাধ্যম হিসাবে ব্যবহার করে থাকে। তারা বিভিন্ন ধরনের ক্যারিয়ার ইউজ করে,
তার মধ্যে কুরিয়ার সার্ভিস একটা অংশ তাদের। বিভিন্ন তার রুট চেঞ্জ করে, ধরন চেঞ্জ করে, পর্যায়ক্রমে সময় বেসিসে কোনো একটা জায়গায় আমরা যখন ফোকাস করি তখন অন্য কোনো একটা মাধ্যম ব্যবহার করার চেষ্টা করে। তাহলে সেটারই একটা প্রক্রিয়া তারা কুরিয়ার সার্ভিস ব্যবহার করছিল। আর যে দুজন বললাম যে ওরা ইরান থেকে আসছে, তাদের পূর্বপুরুষ আমাদের যতটুকু জানা আছে, তথ্য আছে, পূর্বপুরুষ ইরানে ছিল। তারা পরবর্তীতে ওখানে গিয়ে এটা লব্ধ করে এই ব্যবসাটাকে তারপরে বাংলাদেশে এই ব্যবসাটা করে যাচ্ছিল তারা। আচ্ছা, এটাও একটা মাধ্যম, আনার মাধ্যমটা বিভিন্ন ধরনের তো হয়ে থাকে। যেহেতু এরা কুরিয়ার সার্ভিস ব্যবহার করতেছে, তার মানে বলা হচ্ছে যে এখানে তারা আন্তর্জাতিক কুরিয়ার মাধ্যমও ব্যবহার করতে পারে, বাই হ্যান্ড ফিজিক্যালি নিয়ে আসতে পারে। কোনো একটা, এখন তো জানেন আপনাদের দেশে অনেক ধরনের কুরিয়ার সার্ভিস প্রচলিত আছে। আমি তো বলবো আমি আচ্ছা স্পেসিফিক। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের এখনো পর্যন্ত যেটা তথ্য আছে, তারা অনলাইন প্ল্যাটফর্ম এবং ফিজিক্যালি নিয়ে আসছে বিভিন্ন দেশ হয়ে আর কি। ঠিক আছে, এটা ছাড়া আরও যদি একটু বিস্তারিত বলতে চাচ্ছে আমাদের ডিডি মেহেদী সাহেব আছেন, উনি একটু বলবেন এই বিষয়ে। আমরা আসলে তদন্ত সময় আমরা জানতে পারবো আসলে কীভাবে তারা নিয়ে আসছে, কিন্তু প্রাথমিকভাবে তারা আমাদেরকে জানিয়েছে যে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রিফিং চলছিল, আমরা তখন সেখানে ছিলাম। এবারে ঢাকার বাইরে যেতে চাই। যশোরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সেখানকার বিস্তারিত খবর জানবো আমাদের সহকর্মী জাহিদ হাসানের কাছ থেকে। জাহিদ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আপনি যশোর সার্কিট হাউসে আছেন। অনিন্দ্য ইসলাম অমিত তিনি পৌঁছেছেন কিনা, মতবিনিময় যে হবার কথা সেটি আসলে হচ্ছে কিনা, তার যে এবারের সফর, এই সফরের উদ্দেশ্য কি, বিস্তারিত বলবেন। নাইম বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 2 দিন যে সরকারি সফরে তিনি যশোরে এসেছেন। মূলত তিনি যশোরের সদরেরই সংসদ সদস্য। 2 দিনের এই সরকারি সফরে তিনি মূলত আজকে 10টার দিকে তিনি যশোরে পৌঁছান। তারপরে যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের ওখানে তিনি সরকারি যে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন, সেখানে তিনি সুধী সমাজ এর সাথে মত বিনিময় করেছেন। তারপরে মূলত এই যশোরে যে সার্কিট হাউসে কিছুক্ষণ 5 মিনিট হলো তিনি যশোর সার্কিট হাউসে এসেছেন। তিনি সেখানে যশোরের যে পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে 1 আর 2, সেখানকার কর্মকর্তা এবং বিভিন্ন নেতৃবৃন্দের সাথে তিনি মত বিনিময় করছেন। ইতিমধ্যে মত বিনিময় শুরু হয়ে গেছে। আমরা যেমনটি জেনেছি, মূলত এই মত বিনিময়ের উদ্দেশ্যটা হলো যে দীর্ঘদিন ধরে যে বিদ্যুৎ যে ভোগান্তি, নানা রকম যশোরের এই অঞ্চলের সংকট, নানান সমস্যা নিয়ে মূলত বিদ্যুৎ কর্মকর্তাদের সাথে তিনি মত বিনিময় করবেন। সমস্যা সমাধানের যে দীর্ঘ পরিকল্পনা সেটা নেবেন বলে আমরা জানতে পেরেছি। এরপরে তিনি মূলত বিকালে তিনি একটি রাজনীতিক তার যে দলীয় সেখানে অংশ নেবেন। তারপরে সন্ধ্যায় যশোর শহরে যে সবচেয়ে বৃহৎ যে নীলগঞ্জ শ্মশান রয়েছে সেখানে একটি নামযজ্ঞ অনুষ্ঠানে অংশ নেবেন। 2 দিনের এই যে কর্মসূচির হিসেবে আগামীকাল যশোর যে জেলা স্কুলে রয়েছে সেখানে নতুন একটি ভবনেরও উদ্বোধন করবেন বলে আমরা, নবনির্মিত যে ভবন সেটার ভিত্তিপ্রস্তর কাজের স্থাপন করবেন। এছাড়া তার যে কয়েকটি সরকারি সফর রয়েছে, কাল যে সদরে যে ইসালি ইউনিয়নের একটি সরকারি প্রকল্পের কাজে উদ্বোধন করবেন। এছাড়া চলমান তার যে সংসদীয় আসন সেখানে একটি খালও খনন চলছে, সেই খালের কাজ পরিদর্শন করবেন, এমনকি আমরা জেলা প্রশাসকের যে সরকারি ছুটি সেটার মাধ্যমে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে যে প্রথম দিনের যে সরকারি যে সূচি অনুযায়ী আজকে যশোরের যে পল্লী বিদ্যুৎ 1 এবং 2 রয়েছে সেই নেতৃবৃন্দ কর্মকর্তাদের সাথে তিনি মত বিনিময় করছেন। একটি তথ্য জানিয়ে রাখি যে গত সপ্তাহে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যে চীন এবং মালয়েশিয়াতে সরকারি সফর করেছিলেন, সেই সফরসূচিতেও মূলত এই যশোরের পল্লী বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতও যুক্ত ছিলেন, তার সাথে ছিলেন বহরে। মূলত তার এই যে তারেক রহমানের সাথে তার 2টি রাষ্ট্র সফরে থাকার নেতাকর্মীরাও এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখেছি। সকাল থেকেই তার এই বিদেশ সফরের পর তিনি প্রথমবার তিনি যশোরে এসেছেন। তার এই আগমনকে ঘিরে যশোরের নেতাকর্মীরা উচ্ছ্বাসিতও আমরা দেখছি। সকাল থেকে নেতাকর্মীরা তার জন্য অধীর আগ্রহে বসেছিল বলে সার্কিট হাউসে আমরা দেখেছি। সব মিলে আবির মত বিনিময় সভা শুরু হয়েছে। একটু পরেই তিনি মূলত অভ্যন্তরীণ মত বিনিময় সভায় একটু পরেই তিনি সাংবাদিকদের ব্রিফিং করবেন সামগ্রিক বিষয় নিয়ে। আবির, এই ছিল সর্বশেষ। ধন্যবাদ জাহিদ। পানিতে ভরে উঠেছে কিশোরগঞ্জের হাওরগুলো। ছুটির দিনে ভিড় করছেন পর্যটকরা। এ নিয়ে আরও
বিস্তারিত জানতে চাই শরীফুল ইসলাম আমাদের সহকর্মী, তিনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। শরীফ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, একটা চমৎকার জায়গায় দাঁড়িয়ে আছেন, হাওরের একেবারে কর্নারে, পেছনে নৌকা দেখা যাচ্ছে। পর্যটকদের ভিড় কেমন দেখছেন? এবং এই যে পর্যটন এই সময়টাতে, বর্ষাতে তো সেখানে অনেক মানুষ ভিড় করে, তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা? সার্বিকভাবে ব্যবস্থাপনা কেমন? আবির, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কিশোরগঞ্জের নিকলি বেড়িবাঁধ এলাকা, যেটি আসলে পর্যটকদের কাছে এক নামেই পরিচিত। আমার পিছনের যে দৃশ্যটি আপনি যেটি বলছিলেন যে আসলে শত শত ট্রলার্স, যেটি কিন্তু একেবারেই নোঙর করে রাখা হয়েছে পর্যটকদের জন্য। যেহেতু সাপ্তাহিক ছুটির দিন আজকে শুক্রবার হওয়ায় কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু যে ভ্রমণ পিপাসু যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসতে শুরু করেছেন। এবং যারা এখানকার ট্রলার মালিক রয়েছেন তাদের সাথে কথা বলছি, তারা যে অভিযোগটি করছেন যে এবছর কিন্তু বর্ষা মৌসুমে কিন্তু পানি একেবারে দীর্ঘ সময় পর পানি আসার কারণে কিন্তু পর্যটকের উপস্থিতি কিছু অংশে কম। আমরা একটু কথা বলার চেষ্টা করবো এই পর্যটকদের সাথে, আসলে আপনারা কোন জায়গা থেকে এসেছেন এবং এই যে পর্যটক হাওর এলাকা, আসলে এই হাওড়ে আসলে কি কি ঘুরতে আসছেন? আমরা আসছি গাজীপুর থেকে, পড়াশোনার একঘেয়েমিতা দূর করে একটা ভালো মুহূর্ত কাটানোর জন্য ফ্রেন্ড সার্কেলদের সাথে এখানে ঘুরতে আসছি। শহরের যানজট এবং কোলাহল মুক্ত একটি পরিবেশ, গ্রামীণ আবছায়া, যে গ্রাম প্রকৃতির যে রূপরেখা এখানে আমরা দেখতে পাচ্ছি। তো শহরের এই যানজট জীবন থেকে অল্প সময়ের জন্য গ্রামীণ ওই ছোঁয়া, যে নদীমাতৃক বাংলাদেশে যে নদীর যে ছোঁয়াটা, আমরা এটা উপভোগ করতে আছি। আমাদের কাছে খুব ভালো লাগতেছে। জি, ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে কথা বলবো। আসলে এই যে নিকলি বেড়িবাঁধ এলাকার যে পরিবেশ এবং হচ্ছে ট্রলার ভাড়া, সার্বিক বিষয়ে আপনার কাছে কেমন মনে হচ্ছে? সার্বিক বিষয়টা অনেক ভালো। ট্রলারওয়ালা আগের তুলনায় অল্প একটু বাড়ছে, তবে মোটামুটি আমাদের জন্য চলে। আমরা গাজীপুর চৌরাস্তা থেকে আসছি এবং অন্যরকম একটা সৌন্দর্য দেখতে, কারণ যানজট এলাকা থেকে একটা প্রাকৃতিক পরিবেশে আসছি, এটাই আমাদের কাছে অনেক আনন্দময়। কাদের সাথে আসলে মূলত এই হাওড়ে আসা? বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, আমরা সবাই একসাথে আসছি। জি, আরো দু একবার আসছি, কিন্তু অনেক আগে আসছিলাম, এখন 3 বছর আগে পরে আসছি, তাই অনেকটা ভালো লাগতেছে, মনোরম পরিবেশ। জি, ধন্যবাদ। শুনছিলেন আসলে যে এই এলাকার যারা পর্যটক যারা রয়েছেন তারা যে বিষয়টি বলছিলেন যে আসলে এই নিকলি বেড়িবাঁধ এলাকায় যে যারা আসেন মূলত তারা এই শহরে যে যানজট এবং সারাদিনের কর্মব্যস্ততাকে একেবারে ফেলে রেখে এসে কিন্তু সাপ্তাহিক ছুটির দিনে কিন্তু তারা এই হাওরের যে নীল আকাশের নিচে যে স্বচ্ছ জলরাশি, সেই জলরাশিকে নিজেকে একটু মেলে ধরার জন্যই মূলত তারা এই পর্যটক যে নিকলি বেড়িবাঁধ এলাকায় তারা এসে থাকেন। এখান থেকে মূলত হাওরের যে বিস্তীর্ণ হাওর, সেই হাওর ঘুরে কিন্তু তারা দেখেন। এর পাশাপাশি কিন্তু আপনাকে জানিয়ে রাখি, এই হাওর থেকেই কিন্তু তারা বিশেষ করে হাওড়ের যে অলয়দা সড়ক রয়েছে, অষ্টগ্রাম মিটামন যে অলয়দা সড়ক, সেই অলয়দা সড়কেও কিন্তু যারা এখানে এসেছেন মোটরসাইকেল নিয়ে, তারা কিন্তু নৌকায় করে সেই মোটরসাইকেলগুলো কিন্তু নিয়ে যাচ্ছেন এবং তারা যে অলয়দা সড়কের যে দুপাশে যে পানির যে জলরাশি, সেই জলরাশিকে একটু নিজেকে মেলে ধরার জন্যই মূলত তারা হাওড়ে পর্যটকরা ভিড় করছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে নিকলি বেড়িবাঁধ এলাকা থেকে পর্যটকদেরকে যে উপচে পড়া ভিড়, তা নিয়ে আমার কাছে থাকা সবশেষ তথ্য। আবির, পড়া। ধন্যবাদ শরীফ। আমরা এতক্ষণ আমাদের সহকর্মী শরীফের কাছ থেকে শুনছিলাম এবং দেখছিলাম যে অসাধারণ সৌন্দর্য কিশোরগঞ্জের যে এই হাওর, এবং হাওরে সাধারণ মানুষের ভিড় থাকে বিশেষ করে বর্ষা মৌসুমে, সেটি আসলে শুরু হয়েছে। এবারে আমরা একটু ভিন্ন খবর জানতে চাই, মৌসুমি ফলের খবর। নরসিংদীর লটকন বাগানে আছেন বিস্তারিত জানানোর জন্য সহকর্মী বদরুল আমিন চৌধুরী। বদরুল, একেবারে লটকন গাছ দেখা যাচ্ছে, বেশ ফলনও ভালো। কি মনে হচ্ছে, আপনি কেমন দেখছেন, কেমন ফলন? যারা চাষি রয়েছে তারা আসলে কি বলছেন এবং দাম নিয়ে তাদের কোনো অভিযোগ বা কোনো আছে কিনা, এবং সার্বিকভাবে কেমন এই বছরে ব্যবসা হতে পারে? আবির, আপনি ঠিক যেমনটি বলছেন যে এখানকার এটি কিন্তু লটকনের রাজধানী নামে খ্যাত, এবং এই আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি কিন্তু বেলাবো উপজেলার একটি গ্রাম,
সেটি হচ্ছে লাখপুর। এই লাখপুরে আমি এসেছি আজকে সকাল থেকে। আমি এখানে বিভিন্ন বাগানগুলি আমি ঘুরছি এবং আমার পিছনে লক্ষ্য করবেন যে এই যে বাগানের যে ফলন, এটি দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ ফলন এসেছে এবং এখানকার যারা কৃষক রয়েছেন তাদের চোখে মুখের দিকে তাকালেই কিন্তু বুঝতে পারবেন তাদের মধ্যে উৎফুল্লতা। কেননা এই একটি ফল এই অত্র এলাকা, বিশেষ করে শিবপুর, বেলাবো এবং রায়পুরের কিছু অংশের মানুষের প্রধানতম অর্থকরী ফসল এই লটকন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা লটকন পাচ্ছেন, কেননা আজকে এখন পারবেন এবং কালকে খুব ভোরে কিন্তু তারা এই লটকনগুলো নিয়ে বাজারে তুলবেন। এবং আমরা যতটুকু দেখেছি আজকে বাজারও আমি ছিলাম বেশ কিছুক্ষণ, সেখানে গিয়ে লক্ষ্য করেছি যে লটকনের দাম কিছুটা কম এবং এটা কিন্তু আসলে একটি স্বাভাবিক প্রক্রিয়া। অর্থাৎ একদিন বাজারটা, প্রতিদিনে বাজার জমে 3 মাস এবং এই 3 মাসের সময় কিন্তু একদিন দাম বাড়ে একদিন দাম কমে। কিন্তু মূলত এখানকার চাষি যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছি যে ওনারা কিভাবে এই প্রক্রিয়াটিতে তারা থাকেন এবং তাদের এখন বর্তমান পরিস্থিতি কি। এবছর লটকনের দাম একটু কম তুলনামূলকভাবে গত বছরের তুলনায়। তো আসলে আমাদের এই এলাকায় ভরপুর লটকন আসছে, কিন্তু এবছর ফলন বেশি, প্রচণ্ড ফলন বেশি। ফলন বেশির কারণে দামটা একটু কম আর কি। তবুও আমরা অনেক হ্যাপি, সুখী। মানে অর্থকরী ফসল, এটা আমাদের জন্য আমাদের একটা সোনালী হাঁস। এরকম নরসিংদীবাসীর জন্য এটা একটা স্বর্ণের মতো আর কি। প্রতি বছর আমরা এই লটকন অনেক টাকা উপার্জন করি ইনশাল্লাহ। এবছর কত টাকা বিক্রি করছেন আপনি? এবছর এখনো শেষ হয় না, আমি বাজারে বিক্রি করি মনে হয় এবছর প্রায় 50 লক্ষ টাকার মতো বিক্রি হবে ইনশাল্লাহ। এরকম কি সব জায়গায় সবাই এরকম? না, সবাই না, কেউ কেউ মানে কেউ কম বিক্রি করে, কেউ বেশি বিক্রি করে। মানে সবার প্রতিটা ফ্যামিলির কিছু না কিছু আছে। যারা অল্প জমি আছে তারও 1-1.5 লাখ টাকা বিক্রি করে, আর যারা জমি বেশি তারা বেশি বেশি বিক্রি করে। আর আমি পাশাপাশি আমার বাগানের সাথে আমিও আবার লটকন কিছু কিনিও, গৃহস্থের কাছ থেকে কিনে আমি একসাথে বিক্রি করি আর কি। যেমনটি বলছিলেন, আসলে মূলত এই লটকনের যে প্রক্রিয়া সেটি কিন্তু একটা বিশাল একটা কর্মযোগ্য। আমরা লক্ষ্য করেছি লটকন পাড়া থেকে নিয়ে বিক্রি করা পর্যন্ত এর মধ্যে কিন্তু অনেকেই জড়িত থাকেন। অর্থাৎ এই 3টি মাসের যেই লটকনের যে সিজন থাকে, এই সিজনে কিন্তু এখান থেকে বিশেষ করে যারা শিক্ষার্থীরা রয়েছেন বা যে কোনো বয়সের, অর্থাৎ ছোট থেকে নিয়ে একদম বৃদ্ধ পর্যন্ত সবাই কিন্তু এই একটি ফলের উপর নির্ভর করে কিন্তু তারা তাদের জীবিকা থাকে এবং তারা খুব ভালোভাবেই কিন্তু লাভবান হন। আমরা লক্ষ্য করেছি যে এক একজন শ্রমিকের বেতন কিন্তু প্রতি মাসে প্রায় 40 থেকে 50 হাজার টাকা হয়ে থাকে এই লটকনে। এবং দেখতে পাচ্ছেন যে এই যে এখানে আমি আরেকটু দেখে আপনাদেরকে ঘুরিয়ে, যে এই যে লটকন বাগানে কিন্তু দেখবেন ছোট গাছ থেকে নিয়ে বড় গাছ একদম নিচ থেকে ধরে উপর পর্যন্ত কিন্তু একেবারেই লটকনে আপনার ছেয়ে আছে এবং থোকায় থোকায় ধরে থাকা লটকন, বিশেষ করে যেগুলিতে ফলন নেই তার মানে বোঝা যাবে যে এই লটকনগুলো পাড়া হয়ে গেছে। এবং আমরা আপনাদেরকে আরেকটু দেখাতে চাই, এরকম বাগানের সংখ্যা কিন্তু কয়েক হাজার রয়েছে এবং এই সমস্ত বাগানগুলো থেকেই কিন্তু মূলত তারা জীবিকা অর্জন করেন। এবং এই 3 মাসের যেই তাদের যেই বেচা বিক্রি করে যে তারা অর্থ পান, সেটি দিয়ে কিন্তু তাদের সারা বছরের জোগাড় হয়। তো এই ছিল আমার কাছে লটকনের বাগান থেকে সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ বদরুল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি একেবারে বিস্তারিত দেখাচ্ছিলেন। আমাদের সহকর্মী বদরুল, তিনি একেবারে লটকন গাছের বাগান থেকে বিস্তারিত দেখাচ্ছিলেন এবং কী পরিমাণ ফলন হয়েছে সেই খবরাখবর জানছিলেন। তো সব কিছু মিলে স্টার নিউজের লাইভের এই ছিল আজকের আয়োজন। সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ।